বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। তোমরা যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, সকলকে সুস্বাগতম। এছাড়া পরবর্তীতে যারা ইউটিউবে বা ফেসবুকে আমার এই ক্লাসটির ভিডিও দেখবে, তাদের সকলকে স্বাগতম। আমি মানিক শিকদার, অ্যাসিস্ট্যান্ট টিচার এলএচএন ইউনিয়ন ইনস্টিটিউশন, লোহাগড়া, নড়াইল। আজকের পাঠের বিষয় ন্যারেশন ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8 to 10। তো শিক্ষার্থী, তোমরা জানো যে আমি ন্যারেশনের প্রথম যে বেসিক ক্লাসটি সেটি এর আগেই নিয়েছি। যারা আজকের এই ক্লাসে প্রথম, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি পূর্বের ক্লাসটি অর্থাৎ এর আগের পার্ট 1, আজকে পার্ট 1 যারা অংশগ্রহণ করেনি তাদেরকে আগে পার্ট 1 দেখে তারপরে পার্ট 2 দেখার জন্য। তো যারা অনলাইনে রয়েছে তারা গত ক্লাসটিতে অংশগ্রহণ করেছো, সুতরাং তোমাদের কোনো সমস্যা নেই। যারা ইউটিউবে বা ফেসবুকে আমার এই ক্লাসটি আজকে প্রথম দেখছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি পার্ট 1 দেখে তারপরে আপনারা পার্ট 2 দেখবেন। ওকে। এবং আজকে আমার ক্লাসের কিছু নিয়ম রয়েছে। ক্লাসটি করতে হলে অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়তে হবে এবং যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই ইনস্ট্রাকশনটি ফলো করতে হবে। প্রিয় সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আমি যে ইনস্ট্রাকশনটি দিব সেই ইনস্ট্রাকশনটি যেন যারা অনলাইনে রয়েছে তাদের কাছ থেকে আমি সেটি আদায় করে নিব, কিন্তু যারা পরবর্তীতে অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি এবং আমার ভিডিওটি দেখছে, তাদের ক্ষেত্রে আপনারা অভিভাবকবৃন্দ ভিডিওটি পজ করে রেখে যেখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া হবে সেই ইনস্ট্রাকশনটি সে ফলো করছে কিনা, যেটি মুখস্থ করতে বলা হবে সেই রুলসগুলো সে মুখস্থ করছে কিনা সেটি আপনারা পড়া ধরবেন নিজ দায়িত্বে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে সেশন শুরু করা যাক। আমরা পার্ট 2 শুরু করছি। শুরু করার আগে একটু বিষয়টি আমি আবার সংক্ষেপে বলি। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন বা স্পিচ এটি সমুচ্চারিত শব্দ। ন্যারেশন হচ্ছে কি? উক্তি। অর্থাৎ উক্তি দুই ধরনের হয়ে থাকে, প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি, অর্থাৎ ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। এখন কথা হচ্ছে যে এই আমরা চিনেছিলাম যে ডিরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার প্রত্যক্ষভাবে তার উক্তি অর্থাৎ তার বক্তব্য সরাসরি যখন উপস্থাপন করা হয় তখন সেটি প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট স্পিচ হয়। এই ডিরেক্ট স্পিচ চেনার আমরা কয়েকটি নিয়ম শিখেছিলাম যে যদি ডায়লগ না হয়, ডায়লগের ক্ষেত্রে কোনো ইনভাইটেড কমা থাকে না, কিন্তু ডায়লগ ছাড়া বাকি সব ক্ষেত্রেই ইনভাইটেড কমার মধ্যে বক্তার বক্তব্য হুবহু যখন তুলে ধরা হয় তখন ইনভাইটেড কমার মধ্যে অর্থাৎ কোটেশনের মধ্যে থাকে। ওকে। আর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে যেটি ইনভাইটেড কমার মধ্যে থাকে না, অর্থাৎ ডায়লগ বাদে বাকি ক্ষেত্রে যেটা ইনভাইটেড কমার মধ্যে থাকে না। এবং আমরা জেনেছিলাম যে ডিরেক্ট স্পিচ হচ্ছে সরাসরি বক্তার বক্তব্য এবং ইনডিরেক্ট স্পিচ হচ্ছে সরাসরি বক্তার বক্তব্যটাকে অন্য কেউ সেটাকে উপস্থাপন করছে। ওকে প্রিয় শিক্ষার্থী, এবং আমরা জেনেছিলাম যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে হলে কিছু পরিবর্তন পরিমার্জন পরিবর্ধনের প্রয়োজন হয়। সেই পরিবর্তন গত ক্লাসে আমরা সর্বশেষ যেটি শেষ করেছিলাম যে 6টি পরিবর্তন পরিমার্জন পরিবর্ধনের মাধ্যমে এই কি হয়, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিণত হয়। তো আজকের এই ক্লাসে আমরা যেগুলো শিখব সেই 6টি পরিবর্তন পরিমার্জনের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো সম্পর্কে আমরা বলতে পারবো। আমরা বিভিন্ন এক্সারসাইজ প্র্যাকটিস করব এবং রিয়েল লাইফ এর ক্ষেত্রে সেগুলো কিভাবে প্রয়োগ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে দেখব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসই গুরুত্বপূর্ণ, কারণ আমি ন্যারেশনের বা আমার ধরন হচ্ছে যে বিষয় সম্পর্কে আমি আলোচনা করি সেই বিষয়টি স্টেপ বাই স্টেপ আমি সেটা নিয়ে আলোচনা করি। সুতরাং যদি কেউ আমার আগের ক্লাসটি না দেখো তাহলে সে ওই বিষয় ভিত্তিক
বিষয়ের উপরে পরের ক্লাসটি তার জন্য বোঝা কঠিন। তাই আমি অনুরোধ করব, যারা আজকের ক্লাসটি প্রথম দেখছে তাদেরকে অবশ্যই প্রথম ক্লাসটি আগে দেখে তারপরে এই ক্লাসটি দেখার জন্য আবার অনুরোধ করছি। ওকে, তো আজকে আমরা গত ক্লাসে যে বিষয়টি শিখেছিলাম যে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে তৈরি করতে যে 6টি পরিবর্তন পরিমার্জন পরিবর্ধনের প্রয়োজন হয় সেগুলো হলো মুখস্থ করতে বলেছিলাম। তোমরা নিশ্চয়ই মুখস্থ করেছো। তো আরভি এর পরিবর্তন, 2 কনজাংশন বা লিঙ্কারের ব্যবহার, 3 আরএস এর নেচার স্ট্রাকচার এর পরিবর্তন এবং বিরাম চিহ্নের অপসারণ, 4 হচ্ছে রিপোর্টেড স্পিচ এর পার্সনের পরিবর্তন, 5 রিপোর্টেড স্পিচ এর অর্থাৎ আরএস এর ভার্বের টেন্সের পরিবর্তন এবং সর্বশেষ 6 নাম্বার হচ্ছে অর্থাৎ স্টেপ 6 হচ্ছে আরএস এর নৈকট্যবোধক শব্দের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, আমি এই 6টি পরিবর্তন অর্থাৎ 6টি স্টেপ সম্পর্কে প্রতিটি সম্পর্কে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেব, কিন্তু আমি যে ইনস্ট্রাকশন দেব সেই ইনস্ট্রাকশন আবারও বলছি সবাইকে অবশ্যই ফলো করতে হবে। মনে রাখতে হবে যে যেগুলো রুলস সেই রুলসগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এখন যদি তোমাকে বলা হয় যে তোমাকে সংবিধান আমি বুঝাই দিলাম, তো সংবিধান তুমি বুঝলে, কিন্তু সংবিধান বুঝলে তো কাজ হবে না, তোমাকে তো সংবিধানের যে ধারা উপধারাগুলো রয়েছে সেগুলো তো মুখস্থ করতে হবে। তা না হলে যখন সেটাকে অ্যাপ্লাই করতে হবে তখন তো সেক্ষেত্রে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবে না। তো সেক্ষেত্রে যেটি আইন, যেটা রুলস, সে রুলসকে মুখস্থ রাখতেই হবে রিয়েল লাইফ ক্ষেত্রে যখন তুমি সেটাকে অ্যাপ্লাই করতে চাইবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি অনুরোধ করব যে সেই রুলসগুলো মুখস্থ করতে। নিশ্চয়ই তোমরা এই 6টি পরিবর্তনের ধাপ মুখস্থ করেছো। দেখো এগুলো কিভাবে আমাদের রিয়েল লাইফ ন্যারেশন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করতে গেলে সেগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। তো আমাদের প্রথম ধাপেই আসে হচ্ছে রিপোর্টিং ভার্ব অর্থাৎ আরভি এর পরিবর্তন। আরভি এর পরিবর্তনের ক্ষেত্রে আমি গত ক্লাসে একটু তোমাদেরকে বলেছিলাম যে আরভি এর কোনো টেন্সগত পরিবর্তন হয় না, ইহার রূপগত পরিবর্তন হয়ে থাকে। হ্যাঁ, তাহলে রূপগত পরিবর্তনটা কিরকম? প্রথমত কথা হচ্ছে রিপোর্টিং ভার্ব কোথায় থাকে? আমরা শিখেছিলাম যে স্পিকার, রিপোর্টিং ভার্ব, তারপরে কি লিসেনার বা অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, এই পুরোটুকু মিলে হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর ইনভার্টেড কমার মধ্যে যেটুকু থাকে সেটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, তো রিপোর্টিং ভার্ব তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু থাকে সাবজেক্টের পরে যে ভার্ব থাকে সেই ভার্বটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বের টেন্সের পরিবর্তন কি হবে? হবে না। যে টেন্সে থাকবে সেই টেন্সে রিপোর্টিং ভার্বকে রাখতে হবে। আচ্ছা, কি পরিবর্তন হবে? রূপগত পরিবর্তন হবে। তাহলে সেই রূপগত পরিবর্তনটা কিভাবে হবে? রূপগত পরিবর্তনের সময় তোমাকে অবশ্যই দেখতে হবে যে রিপোর্টেড স্পিচের মধ্যে অর্থগত দিক থেকে কোন ধরনের বাক্য রয়েছে। অর্থাৎ অর্থগত দিক থেকে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস। হোয়াট আর দে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। সো তোমরা বুঝতেই পারছো যে অর্থগত দিক থেকে 5 ধরনের বাক্য রয়েছে। তাহলে সেই 5 ধরনের বাক্য তোমাকে বুঝে তারপরে তোমার সেই রূপগত পরিবর্তনটি ঘটাতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা সেই বিষয়টি একটু সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে এখানে বলছি, কিন্তু আমরা পরবর্তীতে অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচের মধ্যে থাকলে সেগুলোকে কিভাবে পরিবর্তন করতে হয়, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি অর্থাৎ 5 ধরনের বাক্যই ইনভার্টেড কমার মধ্যে অর্থাৎ রিপোর্টেড স্পিচে থাকলে সেগুলোকে কিভাবে পরিবর্তন করতে হবে সে বিষয় নিয়ে আমি প্রত্যেকটি সেন্টেন্সকে আলাদা আলাদাভাবে তোমাদেরকে ক্লাস নিব। তো এখন শুধু অ্যাট এ গ্লান্সে তোমাদেরকে দেখানোর জন্য এই স্ট্রাকচারটি তোমাদেরকে দিয়েছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব টোল্ড হতে পারে, সেইড হতে পারে বা সেইড টু হতে পারে। কেন হতে পারে, কিভাবে হতে পারে, যখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব তখন তোমাদেরকে এটি ডিটেলস এ বিষয় নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি প্রশ্নবোধক বাক্য, সেখানে সেই যদি রিপোর্টিং ভার্বে সেইডও থাকে, টোল্ডও থাকে, তাহলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব আস্কডে করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানো যে এখানে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ
ইত্যাদি ধরনের কথা থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয়। লেটের মধ্যেও আবার পার্থক্য রয়েছে। লেটস, লেটাস এই দুটি এক রকমের, এবং লেট প্লাস আদার পার্সনের ক্ষেত্রে নিয়ম একটু ভিন্ন হয়, সেক্ষেত্রে পার্সন পরিবর্তনের ক্ষেত্রটাও রয়েছে। তো এরপরে অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সে আমরা জানি যে দোয়া বা প্রার্থনা বোঝায়। তো সেক্ষেত্রে সৃষ্টিকর্তাকে বোঝালে একরকম, সৃষ্টিকর্তাকে যদি না বোঝানো হয় অর্থাৎ সেক্ষেত্রে নিয়মটা ভিন্ন হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা জানি যে মনের আকস্মিক অনুভূতি, সেই আকস্মিক অনুভূতি সুখ, দুঃখ, আনন্দ, বেদনার যে কোনো অনুভূতি হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এই এক্সক্লাইমড উইথ জয় বা সরো বা ওয়ান্ডার হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো সম্পর্কে ইন ডিটেলস সেন্টেন্স ওয়াইজ যখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, তখন এই বিষয় সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেওয়া হবে। এবং এখানেও এই আজকের ক্লাসেও দু একটি যে উদাহরণ নিয়ে আলোচনা করা হবে, তখন এই বিষয় সম্পর্কে চলে আসবে। তো আমি যদি ইন ডিটেলস কথা বলতে চাই, তাহলে তোমাদের এই ক্লাসটি অনেক লম্বা হয়ে যাবে, এবং যারা পরবর্তীতে ইউটিউবে দেখবে তাদের জন্য ভিডিওটিও অনেক লম্বা বা বড় হয়ে যাবে। তো হ্যাঁ, আমরা চেষ্টা করব ছোট করে, ছোট ছোট পরিসরে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে। ওকে, আজকে দ্বিতীয় ধাপে আমাদের রয়েছে কনজাংশন বা লিঙ্কারের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, কনজাংশন বা লিঙ্কারের ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু ওই একই কথা, যে রিপোর্টেড স্পিচের মধ্যে অর্থাৎ আরএস এর মধ্যে কি ধরনের বাক্য রয়েছে, সেই বাক্য উপর নির্ভর করেই তোমাকে এই কনজাংশন বা লিঙ্কার প্রয়োগ করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো, একটু অ্যাট এ গ্লান্সে আমি দেখাচ্ছি। পরবর্তীতে তো বলেছি যে প্রতিটা সেন্টেন্স ওয়াইজ আমি তোমাদেরকে আলাদা আলাদা আলাদাভাবে ক্লাস নিব। যে অ্যাসার্টিভের ক্ষেত্রে কনজাংশন সাধারণত দ্যাট হয়ে থাকে। ইন্ট্রোগেটিভের সাথে শেষে আমরা ইন্ট্রোগেটিভ জানি যে ইন্ট্রোগেটিভ সাধারণত ওপেন কোশ্চেন এবং ক্লোজ কোশ্চেন দুইভাবে বিভক্ত। তো যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন হয় এবং ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ইফ বা ওয়েদার হয়। আমি ওয়েদারটি এখানে ব্যবহার করিনি তোমাদের বোঝার স্বার্থে। তো ইফ লিঙ্কার ব্যবহার করতে হবে, এবং বাকি ক্ষেত্রে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, সেই ডাব্লিউএস ওয়ার্ড অর্থাৎ ওপেন কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড যেগুলো থাকবে, সেই ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডই রয়ে যাবে। তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমাদের জ্ঞাতার্থে এখানে বলে রাখি, ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডগুলো অর্থাৎ যে ওয়ার্ডগুলোর মধ্যে ডাব্লিউ এবং এইচ থাকে, যেমন হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোম, হুজ, এই শব্দগুলো যখন কোনো বাক্যের শুরুতে থাকে, শুরুতে থেকে যদি সেই বাক্যটিকে প্রশ্ন করে, প্রশ্ন করা বোঝায়, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ওই ডাব্লিউএস ওয়ার্ডটি একটি কি হয়, একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং যখন এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো দুইটি ক্লজের মাঝে বা কোনো সেন্টেন্সের মাঝে বসে যখন সংযোগ সৃষ্টি করে, তখন সেটি একটি রিলেটিভ প্রোনাউন। আবার এই ডাব্লিউএস ওয়ার্ডটি একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ মনে রাখতে হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে নির্ভরশীল কনজাংশন। যে কনজাংশন কোনো ক্লজের সঙ্গে যখন যুক্ত হয়, তখন সেই ক্লজটিকে নির্ভরশীল করে তোলে। কার উপর নির্ভরশীল করে? প্রিন্সিপাল ক্লজের উপরে। তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। যাদের এই বিষয় সম্পর্কে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করেছো, তাদের এই বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা রয়েছে। আর আমি এই বিষয় সম্পর্কে যখন ট্রান্সফরমেশন সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার যখন করাবো, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এবং যখন কানেক্টর বা কমপ্লিটিং সেন্টেন্স যখন করানো হবে, তখন এই বিষয় সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি, যখন ভার্ব দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উজ্জ থাকে, ইউ সাইলেন্ট মুডে থাকে। সেই ক্ষেত্রে টু দিয়ে লিঙ্কার যুক্ত করতে হয়, এবং যখন দ্যাট, লেট দিয়ে যখন হবে, লেট অর্থাৎ লেটস অথবা লেটাস অথবা লেট প্লাস আদার পারসন, সেই ক্ষেত্রে সকল ক্ষেত্রেই লিঙ্কার হবে দ্যাট। এরপরে রয়েছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, অপটেটিভের ক্ষেত্রে কি হচ্ছে, অপটেটিভে দ্যাট হয়, এবং এক্সক্লামেটরি সেন্টেন্সেও লিঙ্কার হিসেবে দ্যাট বসে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই কনজাংশন সম্পর্কে জানলাম।
আমরা প্রথমত পেলাম আরভি এর পরিবর্তন। আরভি এর জানলাম যে রূপগত পরিবর্তন হয়, তার কোনো টেন্সগত পরিবর্তন হয় না। রূপগত পরিবর্তনের সময় রিপোর্টেড স্পিচের মধ্যে কি ধরনের বাক্য রয়েছে সেই বাক্যের উপর নির্ভর করে আমাদেরকে রূপগত পরিবর্তন করতে হয়। অ্যাসার্টিভ এর ক্ষেত্রে আমরা দেখেছি যে সেইড বা টোল্ড বা সেইড টু হয়, আর ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে আস্কড হয়। ইম্পারেটিভ এর ক্ষেত্রে আমরা দেখেছি যে রিকোয়েস্টেড, প্রপোজড, সাজেস্টেড, ফরওয়ার্ড ইত্যাদি হয়ে থাকে। অপারেটিভের ক্ষেত্রে আমরা দেখেছি উইশড বা প্রেইড হয়ে থাকে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে এক্সক্লাইমড উইথ জয় বা এক্সক্লাইমড উইথ সরো বা এক্সক্লাইমড উইথ ওয়ান্ডার। আমি এখানে সবগুলোকে পাস্ট টেন্স ব্যবহার করেছি তোমাদের বোঝার স্বার্থে। সবসময় যে পাস্ট টেন্স হবে এমন কোনো কথা নেই। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তৃতীয় ধাপে রয়েছে রিপোর্টেড স্পিচ এর নেচার এবং স্ট্রাকচারের পরিবর্তন এবং বিরাম চিহ্নের অপসারণ। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে মনে রাখতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে ডিরেক্ট স্পিচ অর্থাৎ যেটি বক্তার হুবহু বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে 5 ধরনের বাক্য, অর্থগত দিক থেকে 5 ধরনের বাক্যই থাকতে পারে, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। এই 5 ধরনের বাক্যই ইনভাইটেড কমার মধ্যে থাকবে বা থাকতে পারে, এটা ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে। কিন্তু তোমাদেরকে এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে, এটা ন্যারেশন করার পূর্ব শর্ত হচ্ছে যে যখন তুমি ইনডিরেক্ট স্পিচ করবে তখন অবশ্যই ডিরেক্ট স্পিচের মধ্যে যে ধরনের বাক্যই থাকুক না কেন তাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। অর্থাৎ তোমার এই ইনভাইটেড কমার মধ্যে বিবৃতিমূলক বাক্য অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ আদেশ উপদেশ নিষেধমূলক বাক্য, অপারেটিভ এখানে উইশ বা প্রেড মূলক বাক্য, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সেখানে আবেগসূচক বাক্য। যে ধরনের বাক্যই থাকুক না কেন ডিরেক্ট স্পিচে, তাকে ইনডিরেক্ট করতে হলে অবশ্যই অ্যাসার্টিভে পরিণত করতে হবে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু আমাকে বলো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের নেচার এবং স্ট্রাকচার আর ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের নেচার এবং স্ট্রাকচার কি এক? না, সে তো এক না। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি দুই ধরনের হয়ে থাকে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি যে ভার্ব আগে থাকে, সাবজেক্ট পরে থেকে প্রশ্ন হয়। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্ট যদি ইউ হয় তাহলে সেটা সাইলেন্ট মোডে থাকে, অথবা লেটস বা লেটাস বা লেট প্লাস আদার পারসন দিয়ে হয়। অপারেটিভ সেন্টেন্সে আমরা জানি মে দিয়ে মে আল্লাহ ব্লেস ইউ অথবা আই উইশ অফ ইউর সাকসেস, অর্থাৎ ভিন্ন হয়। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে জানি যে কি হয়, সাবজেক্ট এবং ভার্ব বাক্যের সবার শেষে সাধারণত থাকে এবং শেষকালে একটা নোট অফ এক্সক্লেমেশন থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেমন সবার শেষে একটি নোট অফ ইন্টারোগেশন থাকে। তাহলে এখানে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে মনের আকস্মিক অনুভূতি বোঝায়, কিন্তু যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড, হাউ বিউটিফুল বার্ড ইট ইজ। তাহলে এই এই যে যে বাক্যগুলো, তাহলে প্রত্যেকটি বাক্য কিন্তু অ্যাসার্টিভ থেকে তার নেচার এবং স্ট্রাকচারের নিশ্চয়ই ভিন্নতা রয়েছে। তাহলে আমাকে যেহেতু ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করতে হলে অবশ্যই তার পূর্ব শর্ত হচ্ছে আমাকে অবশ্যই যে ধরনের বাক্যই ডিরেক্ট স্পিচে থাকুক তাকে কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি পরিবর্তন করতে হয় তাহলে কি হবে, যে আরএস এ যে ধরনের বাক্যই থাকুক না কেন অর্থগত দিক থেকে তাকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ আরএস এ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে তার নেচার এবং স্ট্রাকচারে পরিবর্তন করতে হয় না। কেন করতে হয় না? কারণ আমাকে তো ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করলে তাকে তৈরি করতে হবে, যাই থাকুক না কেন, যে ধরনের বাক্যই থাকুক, তাকে করতে হবে অ্যাসার্টিভ। তো আছে ডিরেক্ট স্পিচের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাকে তো তাহলে আমাকে নতুন করে নেচার এবং স্ট্রাকচারে পরিবর্তন করতে হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, যদি অ্যাসার্টিভ বাদে অন্য বাক্য থাকে
অর্থাৎ ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ বা এক্সক্লেমেটরি, তাহলে তার নেচার এবং স্ট্রাকচারের পরিবর্তন করতে হবে। আর আর বাকি থাকলো কি? বাকি থাকলো তাহলে এখানে বিরাম চিহ্নের অপসারণ। এই যে বিরাম চিহ্নের অপসারণ, এই বিরাম চিহ্নের অপসারণ সবসময় হয়ে থাকে। আমরা জানি ডিরেক্ট স্পিচের মধ্যে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে কমা থাকে। রিপোর্টেড স্পিচে কি থাকে? দুই পাশে বন্ধনীর মধ্যে থাকে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে থাকে। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন থাকে। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে নোট অফ এক্সক্লেমেশন থাকে। তাহলে সবগুলোকে অ্যাসার্টিভে যখন পরিবর্তিত করতে হয় তখন সবার শেষে একটা ফুল স্টপ বসে। তো এই বিরাম চিহ্ন সবগুলো উঠে যাবে। তাহলে আমরা বুঝলাম যে কি হবে, এই বিরাম চিহ্নের অপসারণ সবসময়ই হয়ে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই থার্ড স্টেপে এই নেচার এবং স্ট্রাকচারের পরিবর্তন কখন হবে সেটা বুঝতে পারলাম, এবং বিরাম চিহ্নের অপসারণ সবসময় হবে সেটাও জানতে পারলাম। ওকে, তাহলে আমরা চতুর্থ ধাপে যাই। চতুর্থ ধাপে হচ্ছে আমাদের কি ছিল? আরএস এর পার্সনের পরিবর্তন। আরএস এর পার্সন পরিবর্তন। আরএস এর পার্সন অর্থাৎ রিপোর্টেড স্পিচের পার্সন। রিপোর্টেড স্পিচ কি? যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। এখন এই রিপোর্টেড স্পিচের মধ্যে ধরো পার্সন তো সাবজেক্ট রূপে থাকতে পারে, অবজেক্ট রূপে থাকতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ রূপে থাকতে পারে, পসেসিভ প্রোনাউন রূপে থাকতে পারে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে রিপোর্টেড স্পিচের মধ্যে পার্সন যে রূপে থাকবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে পার্সনটি যে রূপে থাকবে, পরিবর্তন হওয়ার পরে সেই রূপেই তাকে বসাতে হবে। যদি সে সাবজেক্টিভ রূপে থাকে, পরিবর্তন করার পরে তাকে সাবজেক্টিভ রূপে বসাতে হবে। যদি অবজেক্টিভ রূপে থাকে তাহলে তাকে অবজেক্টিভ রূপে বসাতে হবে। যদি পসেসিভ অ্যাডজেক্টিভ রূপে থাকে তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ রূপে বসাতে হবে। যদি পসেসিভ প্রোনাউন রূপে থাকে তাহলে তাকে পসেসিভ প্রোনাউন রূপে বসাতে হবে। আর এটা হচ্ছে সবথেকে বড় কথা, পার্সনগুলো যদি সিঙ্গুলার নাম্বারে থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে তাহলে পরিবর্তিত হওয়ার পরেও সিঙ্গুলার নাম্বার হবে, আর যদি প্লুরাল নাম্বারে থাকে তাহলে পরিবর্তিত হওয়ার পরেও সেটা প্লুরাল নাম্বারে হবে। তো এসো আমরা এই পার্সন পরিবর্তনের প্রথমত কথা জেনে নিই। পার্সন পরিবর্তনের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেটা ফার্স্ট পার্সন থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি কি থাকে? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি? আই, উই। সিঙ্গুলার হচ্ছে আই, প্লুরাল হলো উই। তাহলে যদি ফার্স্ট পার্সন কি থাকে? সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেটি আরভি এর সাবজেক্ট অর্থাৎ স্পিকার অনুযায়ী পরিবর্তিত হবে। অর্থাৎ ফার্স্ট পার্সন আরভি এর রিপোর্টিং ভার্ব, মনে করে দেখো, রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার বাইরে যেটি অর্থাৎ রিপোর্টিং স্পিচের মধ্যে থাকে, নট রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং স্পিচ কিন্তু ভিন্ন, এটা গোলায় ফেললে তোমাদের কাজ হবে না। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ কি? স্পিকার। স্পিকার হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আরএস এর কি অনুযায়ী? আরএস এর পার্সনে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটি পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে সাবজেক্ট অনুযায়ী পার্সন পরিবর্তন করতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা একটা উদাহরণ দেখি এখানে। হি সেড টু মি। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা অলরেডি এখানে আমি এর আগেই তোমরা কিন্তু এই আরভি পরিবর্তন অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তন এবং কনজাংশনের ব্যবহার সম্পর্কে এবং নেচার স্ট্রাকচারের পরিবর্তন এবং বিরাম চিহ্নের অপসারণ তিনটি রুলস অলরেডি তিনটি বিষয় তোমরা শিখে ফেলেছো। সুতরাং এখন এই উদাহরণ যেহেতু প্রথমে আসলো, তাহলে এই তিনটি রুলসের অ্যাপ্লিকেশনটা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো এখানে আমাদের কি পার্সন পরিবর্তন, আমরা দেখতে পাচ্ছি আই হচ্ছে এখানে ফার্স্ট পার্সন। তাহলে আরভি কোনটা? আরভি হচ্ছে এটা, অর্থাৎ রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড। তাহলে আরভি এর সাবজেক্ট অনুযায়ী তাহলে এখানে আই কোন রূপে আছে? তোমাকে প্রথমত প্রশ্ন করতে হবে কোন রূপে? সাবজেক্ট বা নমিনেটিভ রূপে আছে। তাহলে অবশ্যই তোমাকে পরিবর্তন করার পরেও সেটা এই সাবজেক্টিভ রূপেই তোমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এটি এই আই মানে ফার্স্ট পার্সন আছে, সে ফার্স্ট পার্সন কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, আই হচ্ছে সিঙ্গুলার, তাহলে তোমাকে পরিবর্তন করার পরেও সিঙ্গুলার রূপে বসাতে হবে। ওকে, তাহলে এখন
এই আরভি এর কি অনুযায়ী বসবে? ফার্স্ট পারসন আরভি এর সাবজেক্ট অনুযায়ী বসবে, কারণ ফার্স্ট পারসন সবসময় আরভি এর কি অনুযায়ী বসে? সাবজেক্ট অনুযায়ী বসে, অর্থাৎ আরভি এর স্পিকার অনুযায়ী বসে। তাহলে আমরা এখানে এই আই আই তাহলে কি হয়ে যাবে? হি হয়ে যাবে। দেখো আই তাহলে কি হয়ে যাচ্ছে? হি। তাহলে এখন দেখো আমি উত্তরটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যে বিষয়টুকু তোমাদেরকে অলরেডি বুঝিয়েছি সেটুকু আমি তোমাদেরকে এখন বুঝাবো, বাকিটুকু তোমাদেরকে সামনে তোমরা বুঝে যাবে, আর উদাহরণ সামনে আসবে, তখন তোমরা বুঝে যাবে। দেখো এখানে সেইট শব্দটি একটি সেইট টু আছে। কেন সেইট টু আছে? কারণ এই মি, হি আর মি, হি হচ্ছে এখানে সাবজেক্ট আর মি হচ্ছে এখানকার অবজেক্ট। এই রিপোর্টিং স্পিচের এই ক্লজটির মধ্যে হি হলো সাবজেক্ট, মি হচ্ছে এখানকার অবজেক্ট। আচ্ছা, আর সেইড হচ্ছে এখানকার ভার্ব। যেহেতু সেইড ভার্বটি একটি ইন্ট্রানজিটিভ ভার্ব, সে কারণে তারপরে অবজেক্ট বসাতে হলে, অর্থাৎ কর্মকারক বসানোর জন্য, এই যে যে কর্মকারকটি, এই কর্মকারকটি বসানোর জন্য আমাকে কি করতে হয়েছে? কর্মকারক বসানোর জন্য একটি পদান্বয়ী অব্যয় অর্থাৎ প্রিপজিশন প্রয়োগ করতে হয়েছে। কিন্তু আমি এই সেইড টুকে সেইড টু রেখেও কিন্তু করতে পারি। আবার সেইড টুকে পরিবর্তন করে সেইড শব্দের অর্থ বলেছিল, যেহেতু পাস্ট টেন্সে আছে, আমি দেখো কোনো টেন্সগত পরিবর্তন করিনি, আমি এখানে কি করছি? রূপগত পরিবর্তন করছি। তাহলে রূপগত পরিবর্তনের ক্ষেত্রে সেইডের পরিবর্তে টোল্ড ব্যবহার করলাম। টোল্ড যেহেতু একটি ট্রানজিটিভ ভার্ব, তাই তারপরে আর কোনো কি লাগেনি, এই পদান্বয়ী অব্যয়ের প্রয়োজন হয়নি। তাহলে হি টোল্ড মি, সে বলেছিল আমাকে। আচ্ছা, এখন হি টোল্ড মি, আমরা প্রথম দেখো ফার্স্ট ইউজ আমরা কিন্তু করে ফেলেছি। এক নাম্বার কাজ আরভি এর পরিবর্তন। 2 হচ্ছে কনজাংশনের ব্যবহার বা লিঙ্কারের ব্যবহার। তাহলে আমরা জানি এখানে দেখতে হবে লিঙ্কারের ব্যবহারের ক্ষেত্রে দেখতে হবে যে আরএস এর মধ্যে কি ধরনের বাক্য রয়েছে। তাহলে আরএস থাকে কোথায়? ইনভাইটেড কমার মধ্যে, রিপোর্টেড স্পিচ ইনভাইটেড কমার মধ্যে থাকে। এর মধ্যে কি ধরনের বাক্য আছে? সাবজেক্ট, ভার্ব, এরপরে এক্সটেনশন। তার মানে দেখতে পাচ্ছি যে এটি একটি বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স রূপে আছে। তাহলে যেহেতু একটি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি জন্য পেয়েছিলাম? 2 নম্বর কনজাংশনের ব্যবহার বা লিঙ্কারের ব্যবহারের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইয়েস, দ্যাট। তাহলে এখানে আমাদেরকে 2 নাম্বার কাজ হচ্ছে কি করতে হবে? দ্যাট বসিয়ে দিলাম। তাহলে হি টোল্ড মি দ্যাট। আচ্ছা, তাহলে এখানে আমরা 2 নাম্বার কাজও আমাদের হয়ে গেল। এবার আমাদের 3 নাম্বার কাজ নেচার এবং স্ট্রাকচারের পরিবর্তন। আমরা শিখেছিলাম কি 3 নাম্বার ক্ষেত্রে? যে নেচার এবং স্ট্রাকচারের পরিবর্তন হবে শুধুমাত্র অ্যাসার্টিভ বাদে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে অন্য ধরনের বাক্য থাকে। তাহলে এখানে তো অ্যাসার্টিভ বাক্য আছেই, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সুতরাং এখানে নেচার স্ট্রাকচারের পরিবর্তন তো আমার দরকার নেই, তাহলে আমি পরিবর্তন করব না। কিন্তু কি করতে হবে? বিরাম চিহ্নের অপসারণ। তাহলে এই যে কমা, ইনভার্টেড কমা, এগুলো সব আমি উঠাই দিলাম। তাহলে এই বিরাম চিহ্নের অপসারণ হয়ে গেল। দেখো এই বিরাম চিহ্নের অপসারণটি এখানে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পাচ্ছি। এবার আসি 4 নাম্বার, এই যে আমার 4 নাম্বারের স্টেপ নাম্বার 4। তাহলে কি? পার্সনের পরিবর্তন। তাহলে পার্সনের পরিবর্তনের সময় আমরা শিখেছি যে আরএস এর মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে সেই ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে আরভি এর সাবজেক্ট অনুযায়ী। তাহলে ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার রূপে আছে, সেটি পরিবর্তিত হয়েও সিঙ্গুলার হবে। এখানে ফার্স্ট পার্সন সাবজেক্টিভ রূপে আছে, তাহলে সেটাও পরিবর্তিত হওয়ার পরেও সাবজেক্টিভ রূপেই হবে। তাহলে আমরা এই হি পরিবর্তন করে নিয়ে আসলাম এখানে কে? হি। প্রিয় শিক্ষার্থী, যদি মনে রেখো, যদি এখানে যদি কোনো নাউন থাকতো, প্রপার নাউন, অর্থাৎ রহিম বা করিম এগুলো থাকতো, যেহেতু প্রোনাউন আছে তাহলে সেক্ষেত্রে প্রোনাউন হয়েছে। যদি এখানে কোনো প্রপার নাউন থাকতো, তাহলে সেক্ষেত্রে সেই বা কোনো নাউন থাকতো, তাহলে সেই নাউনটাকে এখানে রেখে নাউনটা একবার ব্যবহার করলে পরবর্তীবারে যতবারই আমরা সেই পার্সনটিকে ব্যবহার করব সেক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার করব। এবং ইনভাইটেড কমার মধ্যে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, দুঃখিত, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা সেই
যে নাউন, সে নাউনের কে বোঝানোর জন্য যদি মনে করো রহিম হয় তাহলে এখানে ব্র্যাকেটে আর দিব, যদি করিম হয় তাহলে ব্র্যাকেটে কে দিব, এরকম আর কি আমাকে বোঝাতে হবে আর কি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা তাহলে আমাদের কত নাম্বার পরিবর্তন হলো, 4 নাম্বার পরিবর্তন হয়ে গেল। দেখো 4 নাম্বার পরিবর্তন হয়ে গেছে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি টেন্সের পরিবর্তন, আরএস এর ভার্বের টেন্সের পরিবর্তন। এটা আমি এখনো ব্যাখ্যা করিনি, তোমাদের সঙ্গে এটা ব্যাখ্যা করব। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এখানে দেখো এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আচ্ছা যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো এখানে নৈকট্যবোধক কোনো শব্দ নেই, সুতরাং এখানে নৈকট্যবোধক শব্দের পরিবর্তনেরও প্রয়োজন হয়নি। তাহলে এখানে আমরা 5টি পরিবর্তন দেখতে পাচ্ছি, 6টি পরিবর্তনের প্রয়োজন হয়নি। ওকে, তো আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাই। যদি আমরা তো জানলাম যে ফার্স্ট পারসন থাকলে আরভি এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আরএস এর ভিতর যদি সেকেন্ড পারসন থাকে, তাহলে সেকেন্ড পারসন থাকলে তোমরা বুঝেই ফেলছো যে সেকেন্ড পারসন থাকলে আরভি এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। ওই নিয়ম সব একই, যে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার হবে, সাবজেক্টিভ রূপে থাকলে সাবজেক্টিভ রূপে হবে, অবজেক্টিভ থাকলে অবজেক্টিভ রূপে হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ রূপে থাকলে পসেসিভ অ্যাডজেক্টিভ রূপে হবে, পসেসিভ যদি কি হয় প্রোনাউন রূপে থাকে তাহলে পসেসিভ প্রোনাউন রূপে হবে। আর এটা মনে রাখতে হবে সোজা কথা যে ফার্স্ট পারসন সবসময় আরবি এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, আর সেকেন্ড পারসন সবসময় আরবি এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের লেটস এবং লেটাসের ক্ষেত্রে একটু কিছুটা ভিন্নতা রয়েছে নিয়মের। তো সেক্ষেত্রে নিয়মের যে নতুন যে রুলসটি রয়েছে সেটি আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স করব তখন সেটা নিয়ে আলোচনা করা হবে। এখন একটা আমরা উদাহরণ দেখি। হ্যাঁ, আই সেড টু হার ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখো প্রিয় শিক্ষার্থী, এটা আর আমি এত বেশি ব্যাখ্যা করছি না। এখানে ইউ আছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইউ আছে এখানে সেকেন্ড পারসন রূপে ইউ। তাহলে সেকেন্ড পারসন তো আমরা জানি আরভি হচ্ছে সেইড, তাহলে এই সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তিত হবে, আরভি এর অবজেক্ট অনুযায়ী। তাহলে দেখো আমাদের উত্তরেও আমরা সেভাবে করেছি যে হি টোল্ড হার দ্যাট, তাহলে এই হারের সাবজেক্টিভ রূপ হচ্ছে শি, তাহলে কি হয়ে গেল শি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে মনে রাখতে হবে যে পার্সন পরিবর্তন ক্ষেত্রে ফার্স্ট পারসন সবসময় আরভি এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, সেকেন্ড পারসন সবসময় আরভি এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, এবং মজার বিষয় হচ্ছে যে থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আবার বলছি, ফার্স্ট পারসন সবসময় আরভি এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, সেকেন্ড পারসন সবসময় আরভি এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, আর থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। দেখো উদাহরণ দিচ্ছি, হি সেড দে আর রিডিং আ বুক। তাহলে দে, এই দে কিন্তু কি হচ্ছে, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে আমরা এখানে থার্ড পারসনের কিন্তু কোনো পরিবর্তন করছি না, কারণ পরিবর্তনের প্রয়োজন নেই। দেখো হি সেড দ্যাট দে ওয়ার রিডিং আ বুক, তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিই, আরভি প্রথম পরিবর্তন কি ছিল, আরভি এর পরিবর্তন। আরভি এর কোনো টেন্সগত পরিবর্তন হবে না, রূপগত পরিবর্তন হবে। রূপগত পরিবর্তনের সময় দেখতে হবে আরএস এর মধ্যে কি ধরনের বাক্য রয়েছে, সেই বাক্য অনুযায়ী আমাদেরকে আরভি পরিবর্তন করতে হবে। কনজাংশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, কনজাংশন বা লিঙ্কারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রিপোর্টেড স্পিচের মধ্যে অর্থাৎ আরএস এর মধ্যে কি ধরনের বাক্য আছে সেই অনুযায়ী অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়ম প্রযোজ্য হবে। আচ্ছা, এবং এরপরে থার্ড আমরা নেচার স্ট্রাকচারের পরিবর্তনের ক্ষেত্রে জানলাম যে ডিরেক্ট স্পিচের যে ধরনের বাক্যই থাকুক না কেন তাকে ইনডিরেক্ট করার সময় অবশ্যই অ্যাসার্টিভ বানাতে হবে। এখন ডিরেক্ট স্পিচে যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকেই থাকে তাহলে তার তো আর নেচার স্ট্রাকচারের পরিবর্তন দরকার নেই, কিন্তু যদি অন্য বাক্য থাকে অর্থাৎ ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি, তাহলে সেই ক্ষেত্রে আমার নেচার স্ট্রাকচারের পরিবর্তন দরকার। আর যদি নেচার স্ট্রাকচারের পরিবর্তন দরকার হয় এই ক্ষেত্রে, আর বাকি শুধু অ্যাসার্টিভের ক্ষেত্রে নেচার স্ট্রাকচারের পরিবর্তন লাগছে না, কারণ সেটা অ্যাসার্টিভে আছেই।
আর বিরাম চিহ্নের অপসারণ অর্থাৎ পাঞ্চুয়েশন মার্কসের অপসারণ সরিয়ে ফেলতে হবে। তাহলে সেই বিরাম চিহ্নের অপসারণ সব ক্ষেত্রেই প্রয়োজন হচ্ছে। আচ্ছা, চতুর্থ ক্ষেত্রে আমরা এখন শিখলাম যে পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তনের ক্ষেত্রে জানলাম ফার্স্ট পার্সন সবসময় আরভি এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, সেকেন্ড পার্সন সবসময় আরভি এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, এবং থার্ড পার্সন সবসময় কি হবে, কোনো পরিবর্তন থার্ড পার্সনের হবে না। তাহলে তোমরা নিশ্চয়ই এই রুলসগুলো অবশ্যই আমি বারবার করে তোমাদেরকে রিপিট করছি যাতে তোমাদের মধ্যে এটি ঢুকে যায়, এবং তোমরা অবশ্যই এই রুলসগুলো মুখস্থ করে ফেলবে। যে মুখস্থ করবে সেই পরবর্তী ধাপগুলোতে খুব অনায়াসেই এই ন্যারেশন করতে পারবে। তুমি এই ছোট ছোট ন্যারেশনগুলো অর্থাৎ একটি একটি স্পিচ দিয়ে যখন এই ন্যারেশনগুলো করতে পারবে, তখন তুমি এরপরে প্যাসেজ ন্যারেশন করা তোমার জন্য খুব বেশি সহজ হয়ে যাবে। একবারে যদি গাছের মাথায় উঠতে চাও তাহলে কিন্তু এক কি হবে, ধপ করে পড়ে যাবে এবং হাত পা ভেঙে যাবে। নিশ্চয়ই আমরা সেটা চাই না। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা আমাদের এই শিক্ষা গ্রহণ করব এবং প্রতিটি ক্লাস খুব মনোযোগ সহকারে করব। তো আমাদের পার্সনের ক্ষেত্রে প্রথমে গোড়ায় যে কথা বলেছিলাম যে পার্সনের সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং কি হয় পসেসিভ অর্থাৎ নমিনেটিভ, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। পসেসিভের ক্ষেত্রে দুইটি রূপ হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। তো আমি এখানে শুধু পসেসিভ অ্যাডজেক্টিভ রূপ দিয়েছি, দেখো পসেসিভ প্রোনাউন রূপ দেইনি, যেটির ব্যবহার খুব কম, সেজন্য এখানে পসেসিভ প্রোনাউন দেইনি। তোমরা যদি এটা দেখতে চাও তাহলে সেক্ষেত্রে আমার প্রোনাউনের যে ক্লাস, সেই ক্লাসে তোমরা এই বিষয়গুলো পাবে। ওকে, তো এখানে ফার্স্ট পার্সনে আমরা দেখলাম সাবজেক্টিভ বা নমিনেটিভ রূপে আছে সিঙ্গুলার নাম্বারে আই, অবজেক্টিভ রূপে মি, পসেসিভ রূপে মাই। প্লুরাল নাম্বারে দেখতে পাচ্ছি উই, আস, আওয়ার। সেকেন্ড পার্সনে ইউ, এটা সিঙ্গুলার নাম্বার হলেও ইউ, প্লুরাল নাম্বারেও ইউ। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইউ, ইউ, ইউর। আচ্ছা, থার্ড পার্সনে হি, হিম, হিস। পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হিস। শি, হার, হার। দে, দেম, দেয়ার। ইট, ইট, ইটস। পসেসিভের ক্ষেত্রে ইটস হবে। তো মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, যদি তুমি এই ইটস পসেসিভ করার সময় অ্যাপোস্ট্রফি দিয়ে দাও তাহলে কিন্তু সেটা বোঝাবে ইট ইজ। আর ইটস যখন বলছো অ্যাপোস্ট্রফি ছাড়া তখন এটা ইহার। আর যদি বলো যে ইট এর পরে অ্যাপোস্ট্রফি দাও তাহলে ইহা হয়। যাই হোক, এটি বেসিক, আমার বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের যে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো করলে এই বেসিক টার্মসগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। তো যাই হোক, এখন এখন আমরা যে পঞ্চম পরিবর্তন অর্থাৎ চতুর্থ ধাপ আমরা শেষ করেছি। পঞ্চম ধাপ অর্থাৎ পঞ্চম ধাপে কি রয়েছে, আরএস এর ভার্বের টেন্সের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে আরএস কি। আরএস হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটি ইনভার্টেড কমার মধ্যে থাকে, যেটি হচ্ছে বক্তার মূল বক্তব্য, যেটাকে আমাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিণত করতে হয়। তাহলে সেই রিপোর্টেড স্পিচের রিপোর্টেড ভার্ব অর্থাৎ রিপোর্টেড সাবজেক্টের পরেই রিপোর্টেড ভার্ব থাকবে। সেই রিপোর্টেড ভার্বকে যদি আমাকে টেন্সের পরিবর্তন করতে হয় অর্থাৎ ক্রিয়ার কাল পরিবর্তন করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে পারমিশন নিতে হবে ওই রিপোর্টিং স্পিচের যে ভার্ব রয়েছে অর্থাৎ রিপোর্টিং ভার্বের কাছ থেকে। একটু বোঝার চেষ্টা করো। এখানে আমি তোমাকে একটু একে দেখাই দিই। এখানে ধরো এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এখানে একটা কমা, এখানে ইনভাইটেড কমা দিয়ে কি হচ্ছে, একটা রিপোর্টেড স্পিচ হচ্ছে, ফুল স্টপ, একটা রিপোর্টেড স্পিচ হলো। তাহলে একটা রিপোর্টেড স্পিচ, তাহলে এই রিপোর্টেড স্পিচের এখানে সাবজেক্ট, তারপরে কি হবে, যেহেতু ফুল স্টপ দিয়ে শেষ করেছি তোমরা বুঝতেই পারছো যে এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে কি ভার্ব, তারপরে এক্সটেনশন, এক্সটেনশন, এক্সটেনশন। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে এই যে ভার্বের টেন্সের পরিবর্তন করতে হবে আমাকে রিপোর্টেড স্পিচের, সেই পরিবর্তনটা করতে হলে এই যে যে রিপোর্টিং স্পিচ রয়েছে, এই রিপোর্টিং স্পিচের মধ্যে বক্তা আছে, স্পিকার অর্থাৎ সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব আছে, সেই রিপোর্টিং ভার্বের কাছ থেকে আমাকে অনুমতি নিতে হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব এর কাছ থেকে আমাকে
আগে দেখতে হবে যে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে। আমরা তো জানি যে টেন্স হচ্ছে কয় প্রকার, 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তাহলে এখানকার এই ভার্বের টেন্সের পরিবর্তন করতে হলে অবশ্যই আগে কি করতে হবে, যে এখানে আমার কোন টেন্সে আছে রিপোর্টিং ভার্ব সেটি আগে দেখতে হবে। মনে রাখতে হবে যে আরএস এর রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন করতে হলে প্রথমে দেখতে হবে যে কথা তোমাদের বলেছি যে আরবি কোন টেন্সে আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে। দ্বিতীয়ত তোমাদেরকে মনে রাখতে হবে যে সবথেকে খুব গুরুত্বপূর্ণ কথা, যে আরভি যদি প্রেজেন্ট টেন্সে কয়টি টেন্স আছে, কয়টি ফর্ম আছে, 4টি ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা অনেকেই ভুল করো, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সে কয়টি ফর্ম আছে, 4টি ফর্ম। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যে টেন্সেই থাকুক না কেন রিপোর্টিং ভার্ব, এই প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম, ফিউচার টেন্সের 4টা ফর্ম, এই 8টি ফর্মের মধ্যে যে ফর্মেই রিপোর্টিং ভার্ব থাকুক না কেন, সেক্ষেত্রে তোমার এই রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা হলো প্রথম কথা, অর্থাৎ পরিবর্তন হবে না কোন ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের 4টা ফর্মের ক্ষেত্রে, ফিউচার টেন্সের 4টা ফর্মের ক্ষেত্রে। কি হবে না, রিপোর্টেড স্পিচের অর্থাৎ বন্ধনীর মধ্যে যে স্পিচ রয়েছে সেই রিপোর্টেড স্পিচের যে ভার্ব, সেই ভার্বের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আরও কি পরিবর্তন হবে না, আমরা জানি যে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে কি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্বের টেন্সের পরিবর্তন হয় না। ওকে, আরও কি হয় না, আমরা তো এতক্ষণ শুধু হয় না জানলাম, এখন কিভাবে হয়, তাহলে তো আমরা বুঝেই গেলাম যে এই কি প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স বাদ দিলে থাকে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স, অর্থাৎ রিপোর্টিং ভার্বের মধ্যে যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স বাদে যে টেন্স থাকবে সে টেন্স কোনটা, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের কয়টা ফর্ম আছে, 4টা ফর্ম, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই 5টি ফর্মের অর্থাৎ 4টি ফর্মে, দুঃখিত, 4টি ফর্মের যে কোনো ফর্ম যদি রিপোর্টিং ভার্বে থাকে, কোথায় থাকে, রিপোর্টিং ভার্ব, অবশ্যই মনে রাখতে হবে আরভি, অর্থাৎ রিপোর্টিং ভার্বের মধ্যে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে টেন্সের পরিবর্তন হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, সেই টেন্সের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটা কিভাবে হবে, তাহলে সেটি আমরা একটু দেখব। সংক্ষেপে তোমাদেরকে সেটি দেখানোর আগে আমি তোমাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দিই, এটা তোমাদের মনে থাকবে। মনে রাখবো 1 মানে প্রেজেন্ট ইনডিফিনাইট সমান সমান 2 তাহলে কি হলো, 1 মানে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে হয়ে যাবে সেটা পাস্ট ইনডিফিনাইট। 1 মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে 2 1 অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে 2 1 হয়ে যাবে 2 ওকে, তাহলে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন তাহলে কি গতি হবে এই পাস্ট টেন্সের, তাহলে পাস্ট টেন্সের তোমরা তো অনেকেই প্রশ্ন উত্তর দিয়েছে যে তাহলে কি পাস্ট ইনডিফিনাইট কি ফিউচার ইনডিফিনাইট হবে, না, ভুলেও সেটা করা যাবে না। ফিউচার ইনডিফিনাইটকে কিন্তু অনেক রাইটাররা সেটাকে কোনো টেন্স, আধুনিক গ্রামারিয়ানরা কোনো টেন্স হিসেবেই ধরে না। তো এখানে এই যে পাস্ট ইনডিফিনাইট, সেই পাস্ট ইনডিফিনাইট 2 হয়ে যাবে 2 অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খুব জটিল ব্যাপার, কোনো জটিল ব্যাপারই না, সহজ ব্যাপার। বুঝে গেছো যে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি তুমি বলো যে স্যার আমি তো প্রেজেন্ট টেন্সের গঠনই জানি না, তাহলে আমি করব কি করে, তাহলে তো তোমাকে বাবা টেন্স আগে শিখতে হবে।
টেন্সের যে অ্যাক্টিভ প্যাসিভের যে তোমার টেন্স হচ্ছে তিনটি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রতিটা টেন্সের কয়টি করে রূপ আছে, কয়টি করে ফর্ম আছে? 4টি করে ফর্ম আছে। তাহলে 3 4 12টি ফর্ম। এই 12টি ফর্মের তোমাকে 12টি অ্যাক্টিভ ভয়েসে স্ট্রাকচার আছে সেটি তোমাকে জানতে হবে। এবং এই কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরই কিন্তু প্যাসিভ ভয়েস হয় না। তাহলে বাদ গেল পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাদ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাদ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বাদ। তাহলে থাকলো কয়টা? 3টা করে থাকলো। তাহলে 3 গুণ 3 সমান সমান 9। তাহলে 12 যোগ 9, এই 21টা স্ট্রাকচার, অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভের এই মোট টেন্সের 21টা স্ট্রাকচার তোমাকে অবশ্যই মুখস্থ থাকতে হবে যদি তুমি ইংরেজি টেন্স দেখে, মানে একটা সেন্টেন্স দেখে যদি সেটা টেন্স আইডেন্টিফাই করতে চাও আর এক টেন্স থেকে আরেক টেন্সে স্থানান্তর করতে চাও। এখন যদি তুমি সেটার, এটা হলো প্রথম ধাপ, পড়ে সেখান থেকে টেন্স আইডেন্টিফাই করতে হলে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তুমি যদি এখন বাংলা কেউ কোনো কথা বলছে, তাহলে সেই কথাটাকে যদি তোমাকে টেন্স যদি আইডেন্টিফাই করতে হয়, তাহলে এই তোমাকে যে 12টা টেন্স আছে সেই 12টা টেন্সের তোমাকে বাংলা চেনার উপায় তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে মুখস্থ করলে তুমি বুঝতে পারবা কখন কোন টেন্স হচ্ছে। আচ্ছা, তাহলে এখন নিশ্চয়ই তোমাকে টেন্স আগে শিখতে হবে। আমার টেন্সের যে ক্লাস, সেখানে আমি তোমাদেরকে এই 21টি স্ট্রাকচার নিয়ে কাজ করাবো এবং সেখানে তুমি সেগুলো পাবে। তো যেহেতু আমাদের আমার ছাত্রছাত্রীদের অনুরোধের কারণেই আমাকে ধারাবাহিকতা রাখা সম্ভব হয়নি, সে কারণে আমি মূল গ্রামারে ঢুকে গিয়েছি। তো পরবর্তীতে আমি যখন ফ্রি হব তখন অবশ্যই পার্টস অফ স্পিচ এবং টেন্স, এই বিষয়গুলো, সেন্টেন্স চেনার উপায়, অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, এই বিষয়গুলো নিয়েও আমি ভিন্ন ভিন্নভাবে ক্লাস নেব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি যেটা বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট ইনডিফিনাইটকে পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্টে, আর পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন তাহলে তো পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইটেরও গতি হলো, পাস্ট কন্টিনিউয়াসেরও গতি হলো, কারণ তারা পরিবর্তিত হলো। তাহলে এখন এই যে থাকলো পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর কি অবস্থা হবে? মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটির কোনো পরিবর্তন হবে না, এরা অমিটেড থাকবে। যদি কোনো রিপোর্টেড স্পিচের মধ্যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে তার পরিবর্তন হয় না। এখন প্রশ্ন করতে পারো তোমরা যে স্যার ফিউচার টেন্সের কি হবে? ফিউচার টেন্সের মধ্যে দেখবা মডাল আছে, সেই মডালগুলো, মডালের পরিবর্তন করলেই সেটি হয়ে যাবে। তোমরা এই ক্লাসেই সেই বিষয়গুলো দেখতে পাবে। ওকে, তো আমি এখানে, তোমরা এটা গেল একটি তোমাকে বোঝানোর জন্য আমি তোমাকে এগুলো ব্যবহার করলাম। এখন দেখো পার্সন পরিবর্তনটা ডিরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থী, আরও তোমাদেরকে মনে রাখতে হবে যে এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কি থাকে, ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ধরো তোমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমাকে তো রিপোর্টেড স্পিচের কি নিয়মে শিখেছি যে তাহলে তোমাকে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন করতে হবে। কিন্তু মনে রাখবে যে রিপোর্টেড স্পিচের মধ্যে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকেও, তারপরেও যদি রিপোর্টিং স্পিচ অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কি থাকে, ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার টেন্সের পরিবর্তন হবে না। এখন কথা হলো, তুমি প্রশ্ন করতে পারো স্যার যে রিপোর্টেড স্পিচের মধ্যে তো 2টি বা এর অধিক ক্লজও থাকতে পারে, তাহলে 2টি ক্লজ যদি থাকে তাহলে আমি কি করব? একটা ক্লজের মধ্যে ইউনিভার্সাল ট্রুথ আছে, একটা ক্লজের মধ্যে ইউনিভার্সাল ট্রুথ নেই, আবার রিপোর্টিং ভার্ব আমার পাস্ট টেন্সে আছে। তাহলে উত্তর সহজ কথা, যে ক্লজটুকুর তোমার ইউনিভার্সাল ট্রুথ সেইটুকুর কোনো পরিবর্তন হবে না ভার্বের টেন্সের।
আর যেটুকু তোমার ইউনিভার্সাল ট্রুথ না বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট না, সেটুকুকে তোমাকে টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে দেখো, এভাবে তোমাদেরকে সেটা করতে হবে। ওকে, তো আমরা সামনে উদাহরণে তুমি এই বিষয়টি আরো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখো একটি উদাহরণ দিচ্ছি। হি সেড টু মি, আই এম রাইটিং এ লেটার। দেখো আমি বলেছিলাম যে আরএস এর মধ্যে যে ভার্ব রয়েছে, ভার্ব কোনটা? অ্যাম রাইটিং। তাহলে অ্যাম রাইটিং এটি কি আমাকে পরিবর্তন কি আমি করতে পারবো নাকি পারবো না? তার অনুমতি নিতে হবে কার কাছ থেকে? আরবি এর কাছ থেকে। আরবি কোন টেন্সে আছে? যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে তো আমি এখানে কোনো পরিবর্তন করতে পারবো না। যদি সেটা পাস্ট টেন্সে থাকে তাহলে পরিবর্তন করতে পারবো। সেক্ষেত্রে আবার আমার কন্ডিশন আছে, যদি পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে পরিবর্তন করতে পারবো না। অর্থাৎ এই আরবি পাস্ট টেন্স হওয়ার পরেও আবার কি ক্ষেত্রে পরিবর্তন করতে পারবো না? এই আরবি পাস্ট টেন্স হওয়ার পরেও এখানে পরিবর্তন করতে পারবো না যদি সেক্ষেত্রে কি থাকে? সেক্ষেত্রে যদি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে পরিবর্তন করতে পারবো না। আচ্ছা, আবার কি করতে করতে পারবো না? যদি এই রিপোর্টেড স্পিচের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমরা একটাই মাত্র ক্লজ আছে, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। যদি একের অধিক ক্লজ থাকে তাহলে যে ক্লজ মানে যে ক্লজগুলো বা যে ক্লজ বা ক্লজ সমূহ ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাবে সেই ক্লজগুলোর ভার্বের টেন্সের পরিবর্তন হবে না। এছাড়া বাকি যে ক্লজ থাকবে সেই ক্লজগুলোর পরিবর্তন অবশ্যই করতে হবে, ভার্বের টেন্সের পরিবর্তন, যদি সেটা আরবি পাস্ট টেন্সে থাকে। আর প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সে যদি থাকে আরবি, তাহলে তো মাপ পাওয়া গেল, তাহলে তো আর পরিবর্তন করা লাগলো না। ওকে, তাহলে এখানে আমাদের কি হচ্ছে? হি, হি এর কোনো তো পরিবর্তন নাই, হি বসে যাবে। সেইড এর পরিবর্তে আমরা সেইড টু বসাই দিতে পারি অথবা টোল্ড বসাতে পারি। আচ্ছা, তাহলে আমরা হি টোল্ড, এরপরে এই আরবি এর অবজেক্ট আছে, অবজেক্টের তো কোনো পরিবর্তন নাই, অবজেক্ট বসাই দিলাম। হি টোল্ড মি, এরপরে কি করতে হবে? এখানে নেচার স্ট্রাকচারের পরিবর্তন লাগবে না, নেচার স্ট্রাকচারের পরিবর্তন লাগবে না। কেন? কারণ এখানে আরএস এর মধ্যে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে পরিবর্তন লাগলো না। হ্যাঁ, পরিবর্তন করব না। তাহলে বিরাম চিহ্নের অপসারণ কি প্রয়োজন? হ্যাঁ, বিরাম চিহ্নের অপসারণ প্রয়োজন, কমা এবং ইনভার্টেড কমা উঠাই দিতে হবে। হ্যাঁ, দিলাম এটাও। এরপরে কি করতে হবে? কনজাংশনের ব্যবহার করতে হবে। কনজাংশনের ব্যবহার, তাহলে কনজাংশন যেহেতু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে 2 নম্বর ক্ষেত্রে, যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে আরএস এর মধ্যে, তাহলে আমাকে কনজাংশন তো দ্যাট বসাতে হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট। এখন কি করতে হবে? পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তনের ক্ষেত্রে কি হবে? পার্সন পরিবর্তন, পার্সন পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি ফার্স্ট পার্সন সবসময় কি হয়? আরবি এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে সাবজেক্ট আছে হি, তাহলে সেই পার্সন কি হবে? হি। যেহেতু সিঙ্গুলার আছে ওটাও সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বারই হলো। এখন টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমি পারমিশন নেব কার কাছ থেকে? আরবি এর কাছ থেকে। আরবি আছে কোন টেন্সে? হ্যাঁ, পাস্ট টেন্সে আছে, বি টুতে আছে। তাহলে ভি টুতে যদি থাকে তাহলে তো আমি কোনো পরিবর্তন করতে পারবো এখানকার ভার্বের। তাহলে পরিবর্তন করতে হলে আমার শর্ত কি? যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে সেক্ষেত্রে পরিবর্তন করে করতে হবে পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তাকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট তাকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি থাকে পাস্ট ইনডিফিনাইট তাহলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন নেই। আচ্ছা, তো এখন আমাদের এখানে তুমি যদি না চেনো যে কোনটা কোন টেন্সে আছে তাহলে তো তোমার জন্য ন্যারেশন না, আগে তোমাকে টেন্স শিখতে হবে। তাহলে এখানে যারাই চিনতে পারবে তাদের জন্য ন্যারেশন। তাহলে এখানে কি হচ্ছে? এই আম, আমার কথায় নিশ্চয়ই কেউ কষ্ট নেবে না, আমি সত্য কথাটি বলেছি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তো এখানে আছে কোন টেন্সে? সঠিক উত্তর দিয়েছো। এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কারণ কি? কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েসে। তাহলে এখানে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভি ফোর, আমরা জানি মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে পরে সেটা ভি ফোর হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আমরা তো রুলস অনুযায়ী জানি যে এই আরবি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে শুধু যে পাস্ট ইনডিফিনাইট থাকতে হবে এমন কোনো কথা নেই। পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, যে কোনো ফর্মেই থাকুক না কেন পাস্ট টেন্সে, তাহলে সেই ক্ষেত্রে এখানে টেন্সের পরিবর্তন করতে পারবো।
তাহলে পাস্ট কন্টিনিউ, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আমাকে কিসে করতে হবে, এটা আছে 1 2 তে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে পরিবর্তন করে করব কি 2 2, তাহলে দেখো কি হয়ে যাচ্ছে 2 2, হি told me that he was writing a letter, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা খুব সহজ একটি টার্মস, খুব যত্ন সহকারে মনোযোগ সহকারে তোমরা যদি ন্যারেশনের ক্লাসগুলো সবগুলো করো, তাহলে দেখবা যে সর্বশেষ ক্লাস করার আগে ইনশাল্লাহ আমি যখন সর্বশেষ এক্সারসাইজ করাবো, এক্সারসাইজগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, এবং প্যাসেজ ন্যারেশনও তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। এরপরে আরেকটা উদাহরণ দিই, হি সেজ টু মি। শিক্ষার্থী এখানে টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে ভার্ব আছে কি নো, আরএস এর ভার্ব আছে নো, আর আরভি আছে কি সেজ। আমরা তো রুলসে শিখেছিলাম যদি সেটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় আরভি, তাহলে এখানকার টেন্সের পরিবর্তন করতে পারবো না, শুধু পাস্ট টেন্স থাকলে পরিবর্তন করতে পারবো। তাহলে এখানে আছে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে কি পরিবর্তন করতে পারবো এখানে, না পরিবর্তন করতে পারবো না, অর্থাৎ মনে রাখতে হবে যে এটা পরিবর্তন করা যাবে না। তাহলে সেক্ষেত্রে রুলস এখানে ট্রান্সফার করলে কি হবে, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, মানে অন্য যে পরিবর্তন সেগুলো হবে, কিন্তু টেন্সের পরিবর্তন এবং তোমরা পরবর্তীতে যেটা আছে নৈকট্যবোধক শব্দের পরিবর্তন সেটাও হবে না। অর্থাৎ শুধুমাত্র পাস্ট টেন্সে যদি থাকে, আরবি যদি কোন টেন্সে থাকে পাস্ট টেন্সে, তাহলে সেক্ষেত্রে এই রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন এবং নৈকট্যবোধক শব্দের পরিবর্তন হবে। যদি এই আরএস এর আরভি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, আর পাস্ট টেন্সে থাকলেই শুধুমাত্র আরএস এর ভার্বের টেন্সের পরিবর্তন এবং নৈকট্যবোধক শব্দের পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি এই আরএস এর ভার্বের টেন্সের পরিবর্তন হবে না, তাহলে কি হবে, হি সেজ টু মি, তাহলে এটাকে হি সেজ টু মিও রাখতে পারি। দ্যাট ইউ আছে সেকেন্ড পারসন, তাহলে কি অনুযায়ী পরিবর্তিত হবে, আরবি এর অবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে একটু দেখো যে এটা একটু বোঝার বিষয় আছে, যেহেতু প্রথম পাচ্ছ, তাহলে এখানে সেকেন্ড পারসন কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার, এখানে মি আছে অবজেক্টিভ রূপে, আর এখানে আছে ইউ আছে সাবজেক্টিভ রূপে, নমিনেটিভ রূপে। তাহলে তোমাকে এই ইউ আরবি এর কি অনুযায়ী পরিবর্তিত হবে, এই আরবি এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, কারণ সেকেন্ড পারসন সবসময় আরবি এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে এই মি এর সাবজেক্টিভ রূপ কি আই, তাহলে এখানে এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার, তাহলে আমাদের আর প্লুরাল করা লাগতেছে না। আচ্ছা, তাহলে এখানে আমরা কি হলো দেখো, উত্তরটি দেখাচ্ছে তোমাদের, হি টেলস মি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হি টেলস মি দ্যাট আই নো দ্য নিউজ। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝলাম যে হি টেলস মি দ্যাট আই নো দ্য নিউজ, যেহেতু এখানে সেজ প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং এখানে আরএস এর ভার্বের টেন্সের পরিবর্তন হলো না। আর এখানে সেজ আমরা রাখতে পারি হি সেজ টু মি দ্যাট আই নো দ্য নিউজ, অথবা এটাকে আমরা পরিবর্তন করে লিখলাম ভাষাগত পরিবর্তন করে, হি টেলস মি দ্যাট আই নো দ্য নিউজ। ওকে, এছাড়া আরেকটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দেখাই, রানা সেড টু কামাল। দেখো এখানে খেয়াল করো যে এখানে কিন্তু কি আছে, আরবি সেইড আছে, এখানে দুইটি ভার্ব আছে এই রিপোর্টেড স্পিচের মধ্যে, এটুকুর মধ্যে পুরোটুকুর মধ্যে দুইটি ভার্ব আছে, একটু বের করো তোমরা কি কি ভার্ব, দুইটি ফাইনাইট ভার্ব। দেখো থিঙ্ক, আই থিঙ্ক, এই থিঙ্ক একটি ফাইনাইট ভার্ব, এবং এরপরে কি আছে রাইজ, তাহলে রাইজ একটি ফাইনাইট ভার্ব, এবং দ্যাট একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে আমরা বুঝতে পারছি দুইটি ক্লজ যুক্ত হয়েছে, একটি প্রিন্সিপাল ক্লজ একটি সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই দ্যাট একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, সুতরাং এই সাবঅর্ডিনেট কনজাংশনের মাধ্যমে একটি সাবঅর্ডিনেটিং ক্লজ গঠিত হয়। তাহলে এবং এই আই থিঙ্ক হচ্ছে এখানকার প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমার এখানে বোঝানোর মূল বিষয় হচ্ছে যে এখানে দুইটি ভার্ব আছে, কিন্তু দুইটি ভার্বের দেখো দুইটি ক্লজের ভিন্ন ভিন্ন রূপ। আচ্ছা, আমার প্রথম শর্ত হচ্ছে আমি ভার্বের টেন্সের পরিবর্তন করতে পারবো কি পারবো না,
তাহলে প্রশ্ন করতে হবে কার কাছে? আরবি এর কাছে। আরবি কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। হ্যাঁ, তাহলে পরিবর্তন করতে পারবো। এখন পরিবর্তন করার ক্ষেত্রে আমাকে শর্ত দিয়েছে, যদি পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে পরিবর্তন করতে পারবো না। আরও কি ক্ষেত্রে পরিবর্তন করতে পারবো না? আরবি পাস্ট টেন্সে থাকার পরেও যদি আরএস এর মধ্যে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় তাহলেও পরিবর্তন করতে পারবো না। এখন কন্ডিশন হচ্ছে এই রিপোর্টেড স্পিচের মধ্যে কিন্তু দুইটা ক্লজ আছে। একটা ক্লজ কিন্তু ইউনিভার্সাল ট্রুথ না বা হ্যাবিচুয়াল ফ্যাক্টও না, কিন্তু আরেকটি ক্লজ ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে কি করতে হবে? তাহলে উত্তর তোমাদেরকে আগেই দিয়েছি যে যে ক্লজটুকু দ্বারা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাবে সেই ক্লজের ভার্বের টেন্সের পরিবর্তন হবে না। আর বাকি যে ক্লজ থাকবে, ক্লজ বা ক্লজ সমূহ, তাহলে সেই ক্লজের কি করতে হবে? ভার্বের টেন্সের পরিবর্তন করতে হবে। কেন করতে হবে? যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে কি হবে? রানা টোল্ড কামাল দ্যাট আই, তাহলে ফার্স্ট পারসন, সেটা কি অনুযায়ী হয়ে যাবে? এই রানা অনুযায়ী। তাহলে রানা তো একবার ব্যবহার করেছে, তাহলে তার প্রোনাউন হচ্ছে কি? হি। তার প্রোনাউন হলো হি। তাহলে হি এর ক্ষেত্রে আমরা কি করছি? এখানে আমরা ব্যবহার করব রানা টোল্ড কামাল দ্যাট হি। এখানে ব্র্যাকেটে তোমরা বোঝানোর জন্য এই হিটাকে, এই হিটা হচ্ছে তোমরা বোঝানোর জন্য এখানে ব্র্যাকেটে আর দিয়ে দিতে পারো, আর। তাহলে আর দিলে বোঝা যাবে যে এটা রানাকে বোঝানো হচ্ছে। তাহলে রানা টোল্ড কামাল দ্যাট হি, এখানে দেখো থিঙ্ক পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে? থিঙ্ক আছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট, সেটা হয়ে গেছে, অর্থাৎ ভি ওয়ান হয়ে গেল ভি টু ওয়ান ওয়ান হয়ে গেল টু ওয়ান। এরপর দ্যাটই বসালাম। তাহলে এরপরে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করো, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখানে দেখো যে এই সব কথাটি, এই ক্লজটি দ্বারা কিন্তু একটি ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে। তাহলে সেই ইউনিভার্সাল ট্রুথ যখন বোঝাবে তখন তো এই ক্লজটা হুবহু বসে যাবে। এখানে শুধু পার্সনের পরিবর্তন থাকলে পার্সনের পরিবর্তন করতে হয়, কিন্তু এখানে আমরা তো সেরকম কোনো পার্সনের পরিবর্তন দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে দ্য সান আমরা দেখতে পাচ্ছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কোনো পরিবর্তন হবে না। রাইজেস যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, তাই ভার্বের কোনো পরিবর্তন হলো না। ইন দ্য ইস্ট এক্সটেনশন আমরা বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে বুঝলাম যে টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি শিখলাম? যে আরএস এর, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে ডিরেক্ট স্পিচের যে রিপোর্টেড স্পিচ রয়েছে, সেই রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন করতে হলে আমাকে অনুমতি নিতে হবে রিপোর্টিং ভার্বের কাছ থেকে। সেই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে এই রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের অথবা নৈকট্যবোধক শব্দ অর্থাৎ নিয়ারেস্ট ওয়ার্ড দুইটার কোনোটারই পরিবর্তন হবে না। যদি কি থাকে? পাস্ট টেন্সে থাকে শুধুমাত্র, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন এবং নৈকট্যবোধক শব্দের পরিবর্তনও হবে। আচ্ছা, টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানলাম যে, অর্থাৎ কন্ডিশন কি? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকতে হবে, তাহলে টেন্সের পরিবর্তন করা যাবে। হ্যাঁ, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে পারবো। তা রিপোর্টেড স্পিচের মধ্যে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে তাকে করতে হবে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে তাকে করতে হবে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি কি থাকে? পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে তাকে করতে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াসকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। এবং এর বাইরে যে দুইটা টেন্স থাকলো, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সগুলোর কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে এছাড়াও আমরা জানলাম যে এই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকার পরেও যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় তাহলে সেক্ষেত্রেও সেই ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যে ক্লজ দ্বারা বোঝাচ্ছে সেই ক্লজের কোনো পরিবর্তন হবে না। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। এবার আসি কিছু মডাল ভার্বস। ওই যে ফিউচার ইনডিফিনাইট টেন্স থাকলো, ফিউচার ইনডিফিনাইট বা প্রেজেন্ট ইনডিফিনাইটে কিছু মডালের ব্যবহার আছে। আমরা জানি মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো এখানে কিন্তু বুঝতে হবে যে যদি শ্যাল থাকে, শ্যাল বা উইল, প্রিয় শিক্ষার্থী মনে রাখবা তোমরা যে শ্যাল বা উইলের পাস্ট ফর্ম, এই শ্যাল বা উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। কি? উড। কিন্তু শ্যাল দ্বারা যদি উচিত অর্থ বোঝায়, শুধুমাত্র কি বোঝায়? উচিত, তাহলে সেক্ষেত্রে শুড ব্যবহার করা যাবে। আমরা অনেকেই বলে থাকি শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড,
কিন্তু না, আপনারা ভুল বলেন, এটি সঠিক নয়। এটা হবে হলো শ্যাল এবং উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। কারণ শ্যাল এবং উইল ভবিষ্যতে হওয়ার একটা সম্ভাবনা থাকে, কোনো কিছু ভবিষ্যতে ঘটবে, কিন্তু সেটাকে যখন পাস্ট বোঝায় সেটা কিন্তু আর হওয়ার আর কোনো পসিবিলিটি থাকে না, সুতরাং সেক্ষেত্রে উড ব্যবহার করতে হয়। আচ্ছা, তো কি হবে, শ্যাল এবং উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। আর যখন শ্যাল দ্বারা শুধুমাত্র উচিত বুঝাবে তখন সেক্ষেত্রে কি করতে হবে, শুড ব্যবহার করতে হবে। ক্যানের পাস্ট ফর্ম আমরা জানি কুড, মের পাস্ট ফর্ম মাইট, মাস্টের পরিবর্তে কি হবে, হ্যাড টু, মাস্টের পরিবর্তে হ্যাড টু। কিন্তু এখানে বাধ্যবাধকতার একটা বিষয় আছে, তোমাকে বুঝতে হবে, যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, অর্থাৎ ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, প্রিয় শিক্ষার্থী এখানে নোটটি তোমরা মনে রাখবে, যদি কোনো রিপোর্টেড স্পিচে মাস্ট থাকে এবং সেই মাস্ট দ্বারা যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, যেমন আমরা আমাদের বাবা মাকে সম্মান করতে বাধ্য, এটা তো চিরকালীন বাধ্যবাধকতা, সেক্ষেত্রে কিন্তু এই মাস্টই থেকে যাবে, অর্থাৎ মাস্ট কি হবে, মাস্টই থেকে যাবে। কিন্তু যদি সাময়িক বাধ্যবাধকতা বোঝায়, যেমন দ্য ক্যাপ্টেন said to the soldier you must do the work, তাহলে সেক্ষেত্রে এই মাস্টের পরিবর্তে কি হয়ে যাবে, হ্যাড টু হয়ে যাবে। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মাস্ট থাকলে কি হবে, হ্যাড টু, আর নিড থাকলে নিডেড, ডেয়ার থাকলে ডেয়ার্ড। ওকে, এছাড়া অন্যান্য মডেল যদি অর টু থাকে, অর টু এর ক্ষেত্রে অর টু ব্যবহার করতে পারো। অর টু সাধারণত যেমন মাস্ট দ্বারা অবশ্যই বোঝায়, তাহলে মাস্টের পরিবর্তে কি হচ্ছে, হ্যাড টু। তেমনি শুড দ্বারা উচিত বোঝায়, শুড, এই শুড যখন কি হয়, শুড যখন তোমার অবশ্যই করা বোঝায় তখন সেক্ষেত্রে অট টু ব্যবহার করতে হয়, অবশ্যই উচিত, অর্থাৎ শুড অর্থ উচিত কিন্তু অবশ্যই উচিত, তখন কি হবে, অট টু, উই অট টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, জোর দেওয়া বোঝাবে, তখন সেক্ষেত্রে কি, অট টু ব্যবহৃত হয়। আচ্ছা, তো আমরা তো জানি যে কাছের শব্দকে দূরের শব্দে পরিণত করা যাবে, কিন্তু দূরের শব্দকে কাছের শব্দে পরিণত করা যাবে না। যাই হোক, আমরা নৈকট্যবোধক শব্দে এগুলো আরো বেশি শিখবো, এগুলো মডেল আমরা জানলাম। তো এরপরে আমরা একটা উদাহরণ দেখি, দ্য গার্ল সেইড আই উইল ডু দাস, তাহলে এখানে কি আছে, দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে ভার্বের টেন্সের কি পরিবর্তন হবে, দ্য গার্ল সেইড। মনে রাখবে এই সেইডের পরে যখন কোনো অবজেক্ট থাকবে না, এবং তুমি যদি টোটাল প্যাসেজটি পড়ো, প্যাসেজ নারেশনে যদি কোনো জায়গায় অবজেক্টকে না পাও খুঁজে, অর্থাৎ স্পিকার আছে কিন্তু লিসেনার নেই, তাহলে সেক্ষেত্রে লিসেনার তুমি তোমার নিজেকে ধরে নিবে, অর্থাৎ মি, আমি, আমাকে, অর্থাৎ বুঝতে হবে যে দ্য গার্ল সেড টু মি। তাহলে আমরা এখানে বুঝলাম যে কি হলো, দ্য গার্ল সেইডই রাখতে পারি যেহেতু এখানে কিন্তু অবজেক্ট নেই, তাহলে আমরা অবজেক্ট না লাগিয়েও ব্যবহার করতে পারি, দ্য গার্ল সেইড দ্যাট, তাহলে এই আই তখন পরিবর্তিত হয়ে যাবে কি অনুযায়ী, আরবি এর সেইড হচ্ছে আরবি এর সাবজেক্ট অনুযায়ী, তাহলে এখানে গার্ল তাহলে শি হয়ে যাবে, তাহলে দ্য গার্ল সেইড দ্যাট শি, এই ভার্বের কি টেন্সে পরিবর্তন করতে পারবো, হ্যাঁ পরিবর্তন করতে পারবো কিনা সেটার অনুমোদন নিতে হবে আরবি এর কাছ থেকে, হ্যাঁ পরিবর্তন করতে পারবো, যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তাহলে সেক্ষেত্রে উইল পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে, উড হয়ে যাবে। দ্য গার্ল সেইড অথবা টোল্ড, যদি তুমি এখানে মি ব্যবহার করো তাও করতে পারো, দ্য গার্ল সেইড টু মি অথবা দ্য গার্ল টোল্ড মি দ্যাট শি উড ডু দ্য সাম। ওকে, তো আমরা এখানে উত্তরটা দেখি, দ্য গার্ল সেইড দ্যাট, আমরা এখানে নিজেকে ধরে নিচ্ছি, যদি এখানে সেকেন্ড পারসন থাকতো তখন কিন্তু তোমার এই আরবি এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত করতে হতো, যেহেতু এখানে ফার্স্ট পারসন আছে তাই আমাদের এখানে প্রয়োজন হয়নি আরবি এর অবজেক্টের। তো যখনই দেখবে যে আরবি এর পরে কোনো কি নেই, কর্মকারক নেই, তখন অন্য জায়গায় খুঁজে দেখবে অন্য জায়গায় আছে কিনা, যদি না থাকে কোথাও তাহলে বুঝতে হবে যে তোমাকে নিজেকে ধরে নিতে হবে। তাহলে দ্য গার্ল said that
she would do the sum. ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা সর্বশেষ স্টেপ, সেটি হচ্ছে কি রিপোর্টেড স্পিচের নৈকট্যবোধক শব্দের পরিবর্তন। আমরা রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমি অলরেডি এই বিষয়টি বলেছি যে রিপোর্টেড স্পিচের নৈকট্যবোধক শব্দের পরিবর্তন করতে হলে তোমাকে অবশ্যই দেখতে হবে যে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকবে সেটার উপর কিন্তু তোমাকে এই নৈকট্যবোধক শব্দে পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। অর্থাৎ যদি সেটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে নৈকট্যবোধক টেন্স অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সেরও পরিবর্তন হবে না, নৈকট্যবোধক শব্দেরও পরিবর্তন হবে না। তো কি ক্ষেত্রে পরিবর্তন হবে? যদি স্পিচের ভার্ব যদি কোন টেন্সে থাকে, পাস্ট টেন্সে থাকে, পাস্টের যে চারটা ফর্ম এই ফর্মের যে কোনো একটি যদি হয় তাহলে সেক্ষেত্রে নৈকট্যবোধক শব্দের পরিবর্তন করতে পারবো, আর বাকি ক্ষেত্রে নৈকট্যবোধক শব্দের পরিবর্তন করতে পারবো না। ওকে, তো আমরা কিছু নৈকট্যবোধক শব্দ দেখি, এগুলো তোমাদেরকে একেবারে মুখস্থ করতে হবে। আমি আগামী ক্লাসে যারা অনলাইনে আছো এই রুলসগুলো আমি তোমাদেরকে অবশ্যই মুখস্থ ধরবো। আর যারা পরবর্তীতে আমার ভিডিও দেখবে অবশ্যই যেখানে দূর দূরান্তে কে কোথা থেকে দেখছো, আমার স্কুলের শিক্ষার্থী ছাড়াও প্রায় 62% হচ্ছে দেশের মধ্যে থেকে এবং 38% লোক দেশের বাইরে থেকে আমার ক্লাসগুলো দেখে। তাহলে এই অনেকেই আপনারা দেখছেন বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন বিভিন্ন জায়গায় দূর দূরান্তে, তারা আমার ক্লাসটি দেখছেন। তো যারা ভিডিওটি দেখছেন তাদের অভিভাবকদের আমি বিনীতভাবে অনুরোধ করব বা নিজে থেকেই অবশ্যই শিক্ষকের কথা এটা মান্য করা তোমার দায়িত্ব এবং কর্তব্য। যার কাছ থেকে তুমি একটি অক্ষর শিখলে সেও কিন্তু তোমার শিক্ষক, তো সেই কথাটি মনে রাখতে হবে। তো তোমার শিক্ষকের ইনস্ট্রাকশন হচ্ছে কি যে অবশ্যই এই যে 6টি পরিবর্তনের যে ধাপ এবং যে বিষয়গুলো এগুলো তোমাদেরকে রুলসগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবং এই যে নৈকট্যবোধক শব্দ আমি একটা লিস্ট দিচ্ছি, এছাড়াও আরও তোমরা যদি পাও সেগুলো তোমরা করবে। যেমন ডিরেক্ট স্পিচে যদি হেয়ার থাকে তাহলে সেক্ষেত্রে দেয়ার করতে হবে, সব ক্ষেত্রে না। কি ক্ষেত্রে? যদি রিপোর্টিং ভার্ব কি থাকে, পাস্ট টেন্সে থাকে তাহলে নৈকট্যবোধক শব্দের পরিবর্তন করতে হবে, আদারওয়াইজ নৈকট্যবোধক শব্দের কিন্তু পরিবর্তন হবে না, অর্থাৎ নিয়ারেস্ট ওয়ার্ড পরিবর্তন হবে না। কাছের শব্দকে দূরের শব্দ তে পরিণত করতে হবে, কিন্তু দূরের শব্দকে কাছের শব্দে পরিণত করা যাবে না। আচ্ছা, এখন এই যে হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, গো থাকলে বিফোর, দিস থাকলে দ্যাট, দিস টিআইসিএসি দিস, অর্থাৎ এই দিসটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর এই দিসটা হচ্ছে প্লুরাল। দিস থাকলে দোস, কাম থাকলে গো। আচ্ছা, টাস টাস থাকলে হচ্ছে সো। আচ্ছা, এই সোটাও কিন্তু একটি নিয়ারেস্ট ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হতে পারে। সো যদি নিয়ারেস্ট ওয়ার্ড হিসেবে যদি কোনো জায়গায় দেখো সো সো সোই রেখে দিতে পারো, অথবা সোকে দ্যাট ইজ ওয়ে করতে পারো, দ্যাট ইজ ওয়ে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা লাস্ট ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ বা লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ, আর লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, টু নাইট থাকলে দ্যাট নাইট, যদি থাকে নেক্সট উইক তাহলে দ্য ফলোয়িং উইক। আচ্ছা, তাহলে এইভাবে তোমরা নৈকট্যবোধক শব্দ এগুলো তোমরা মুখস্থ করে রাখবে, কারণ মুখস্থ করে না রাখলে তোমরা এগুলো যখন প্র্যাকটিক্যালি ইউজ করবে তখন রিয়েল লাইফ ক্ষেত্রে তোমরা পদে পদে সমস্যার সম্মুখীন হবে। আর এই যে 6টি পরিবর্তনের ধাপগুলো, অর্থাৎ মনে রাখতে হবে তুমি নিজেকেই যাচাই করতে পারবে যে হ্যাঁ আমার ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করেছি, সেটা কি আমার সঠিক হলো কি হলো না। তাহলে সেক্ষেত্রে এই 6টি ধাপ ফলো করলেই তুমি বুঝতে পারবে যে তোমার ডিরেক্ট স্পিচটি ইনডিরেক্ট স্পিচে সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। ওকে, তো সেক্ষেত্রে এই রুলসগুলো তো তোমাকে অবশ্যই জানতে হবে, মুখস্থ থাকতে হবে। যারা মুখস্থ করবে তারা ন্যারেশন ভালোভাবে পারবে, যারা মুখস্থ করবে না তারা পারবে না। ওকে, তো আমরা এখানে একটা উদাহরণ দেখি। দ্য বয় সেড টু মি, আই স হিম ইয়েস্টারডে। তাহলে এখানে দেখো যে রিপোর্টিং ভার্ব সেড আছে, তাহলে আমরা এখানে রিপোর্টেড স্পিচের
ভার্বের টেন্সেরও পরিবর্তন করতে পারবো, নৈকট্যবোধক শব্দেরও পরিবর্তন করতে পারবো। তাহলে এখানে স আছে, দেখো ভার্বের টেন্সের পরিবর্তন স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে তো আমরা শিখেছি টু টু থাকলে কি হবে, টু থ্রি, মানে পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আবার নৈকট্যবোধক শব্দের ইয়েস্টারডে থাকলে দেখো এখানে কি আছে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে। তাহলে দ্য বয় টোল্ড মি অথবা দ্য বয় সেড টু মি দ্যাট, ফার্স্ট পারসন, তাহলে এই বয় অনুযায়ী পরিবর্তিত হবে। বয়ের যেহেতু নাউন তাহলে প্রোনাউন হবে হি। দ্য বয় টোল্ড মি দ্যাট হি, হি তাহলে ব্র্যাকেটে বি দিলেই পরে আমরা বোঝাতে পারবো বয়। হ্যাড, যেহেতু পাস্ট ইনডিফিনাইট আছে তাহলে পাস্ট পারফেক্ট। হ্যাড সিন, সি স সিন, তাহলে স আছে পাস্ট ফর্ম, তাহলে সিন। হি হ্যাড সিন হিম, যে থার্ড পারসন, এই পারসন আছে কোন পারসনে, থার্ড পারসন, তার থার্ড পারসনে তো কোনো পরিবর্তন হয় না। যদি এখানে ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন থাকতো তাহলে কিন্তু পরিবর্তন হতো। আচ্ছা, তাহলে দ্য বয় টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন হিম দ্য প্রিভিয়াস ডে। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো, দ্য বয় টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন হিম দ্য প্রিভিয়াস ডে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এভাবে বুঝতে পেরেছো। আমরা একটা এক্সারসাইজ দিয়েই আজকের ক্লাস শেষ করব। দ্য ফাদার said to him, we are going there tomorrow. Mother told him that, এই উইটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি উই আছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তো সেটি আরবি এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। সাবজেক্ট কি আছে, মাই ফাদার। মাই ফাদার তো সিঙ্গুলার নাম্বার, কিন্তু উই তো প্লুরাল নাম্বার। তাহলে প্লুরাল নাম্বার যেহেতু, তাহলে আমাদের কি করতে হবে, এই মাই ফাদার হচ্ছে, মাই ফাদারের সাবজেক্ট প্রোনাউন কি, হি, হি। তাহলে হি এর প্লুরাল কি, হি এর প্লুরাল দে। যেহেতু এটা উই সাবজেক্টিভ বা নমিনেটিভ রূপে আছে তাহলে এখানেও দে হবে। তাহলে মাই ফাদার টোল্ড হিম দ্যাট দে, এরপরে টেন্সের পরিবর্তন কি হবে, হ্যাঁ হবে, যেহেতু পাস্ট টেন্সে আছে। আচ্ছা, তাহলে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। দে ওয়ার গোয়িং দেয়ার, যদি এখানে হেয়ার থাকতো তাহলে কিন্তু দেয়ার হতো, কিন্তু দেয়ার আছে দূরের শব্দ, তাহলে তো আর পরিবর্তন করা লাগবে না। টুমোরো আছে, তাহলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে দিলেই আমাদের এটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই 1 নম্বর পরিবর্তন, আরবি এর পরিবর্তন হলো। 2 কনজাংশনের ব্যবহার হয়ে গেল। 3 আরএস এর নেচার স্ট্রাকচারে পরিবর্তন দরকার হয়নি, বিরাম চিহ্নের অপসারণ করা হয়েছে। 3 নম্বর পরিবর্তন দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা বুঝতে পারছি। আচ্ছা, 4 নম্বর পার্সনের পরিবর্তন, উই পরিবর্তিত হয়ে দে হয়ে গেল, তাহলে 4 নম্বর পরিবর্তন দেখলাম। এরপরে 5 নম্বর পরিবর্তন, আরএস এর ভার্বের টেন্সের পরিবর্তন, তাহলে আরএস এর ভার্বের টেন্সের পরিবর্তন আমরা করলাম। ছিল আর গোয়িং, হয়ে গেল দে ওয়ার গোয়িং, যেহেতু দে প্লুরাল নাম্বার তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করেছি। তাহলে উইও প্লুরাল নাম্বার, তারপরে আর বসেছে। আচ্ছা, এরপরে আমাদের এটা তাহলে কি হলো, 5 নম্বর পরিবর্তন, 5 নম্বর পরিবর্তন করলাম। এবং এরপরে কি আছে, নৈকট্যবোধক শব্দ আছে কি, টুমরো, তাহলে টুমরোর পরিবর্তে দ্য নেক্সট ডে করলাম, তাহলে আমাদের 6 নম্বর পরিবর্তন হয়ে গেল। আমরা 5 আর 6 এর ক্ষেত্রে বুঝলাম যে যদি রিপোর্টিং ভার্ব কোন টেন্সে থাকে, পাস্ট টেন্সে থাকে, তাহলে এক্ষেত্রে এই আরএস এর ভার্বের টেন্সের পরিবর্তন করা যাবে, নৈকট্যবোধক শব্দের পরিবর্তন করা যাবে। যদি পাস্ট টেন্সে না থাকে তাহলে সেক্ষেত্রে পরিবর্তন করা যাবে না। আচ্ছা, টেন্সের পরিবর্তন পাস্ট টেন্স থাকার পরেও আমরা কিন্তু কয়েকটি সীমাবদ্ধতা দেখেছি যে যদি নৈকট্যবোধক কি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় তাহলে সেক্ষেত্রে ভার্বের টেন্সের পরিবর্তন করতে পারবো না। পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও টেন্সের পরিবর্তন করতে পারবো না। কিন্তু যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে নৈকট্যবোধক শব্দ সব ক্ষেত্রেই পরিবর্তন করতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই সেশনটি আজকে শেষ করছি। এই ন্যারেশনের পার্ট 3 দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। ক্লাসটি একটু বড় হয়েছে, কিন্তু আমি আশা করি যারা প্রকৃতপক্ষে ন্যারেশন শিখতে চায়, যারা ধৈর্যশীল,
তারা এই ক্লাস থেকে উপকৃত হবে এবং তোমরা যারা অনলাইনে রয়েছো নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। তবে রুলসগুলো অবশ্যই মুখস্থ করতে হবে এবং নৈকট্যবোধক শব্দ এবং টেন্সের ফর্ম, যাদের টেন্সের এখনো সমস্যা রয়েছে তারা টেন্সের আমার দেওয়া যে অ্যাক্টিভ এবং প্যাসিভের যে 21টি স্ট্রাকচার সেই 21টি স্ট্রাকচার মুখস্থ সবসময় রাখতে হবে, তাহলেই তোমরা সেক্ষেত্রে টেন্সের সমস্যার সম্মুখীন হবে না এবং ভালো করে পারবে। আগামী ক্লাসে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স, এভাবে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি প্রতিটা সেন্টেন্সকে নিয়ে আলাদা আলাদাভাবে তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে আমরা প্যাসেজ ন্যারেশনে ঢুকবো। প্যাসেজ ন্যারেশনের উপরে তোমাদেরকে ক্লাস নিয়ে তারপরে আমরা বিভিন্ন উদাহরণ, প্যাসেজ ন্যারেশনের উদাহরণগুলো সলভ করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সঙ্গেই থাকবে, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যে ইউটিউবে গিয়ে বাংলায় লিখবেন আমার শিক্ষক এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আর আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অনেক শিক্ষার্থীর কাছে এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। আপনার হয়তো কিছুটা ভালো লাগতে পারে, আবার ভালো নাও লাগতে পারে, প্রতিটা মানুষই স্বতন্ত্র, কিন্তু এই ক্লাসটি হয়তো অন্য কারোর অনেক বেশি উপকারে আসতে পারে, সে হয়তো বা এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারে। তো আপনার একটি শেয়ারের মাধ্যমে সে উপকৃত হচ্ছে। আর জ্ঞান বিতরণের মধ্যেও কিন্তু কি আছে, সদকায়ে জারিয়া, অর্থাৎ মানুষ, আমরা পৃথিবীতে কেউ থাকবো না চিরদিন, একদিন সবাই পৃথিবী ছেড়ে চলে যাব এবং আমাদের এই কর্মই পৃথিবীতে থাকবে। তো আপনার এই একটি শেয়ারের মাধ্যমে যদি অন্য কেউ এই ন্যারেশন শিখতে পারে তাহলে সেক্ষেত্রে তো আপনারও সদকায়ে জারিয়া হলো। ওকে প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনুরোধ করব সবাই ফেসবুক মেসেঞ্জার, ইমো বা অন্য যে যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমগুলোতে এই ক্লাসটি শেয়ার করবার জন্য, বেশি বেশি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে সকলে উপকৃত হতে পারে। ওকে, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবে।